আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক কথার সাথে আছে আমি জেফরি খান এবং একসাথে বলতে চাই যে ভৌতিক কথার কিন্তু রাইট নাও প্রচার হতে চলেছে 760তম এপিসোড, এক্স্যাক্টলি তাই। অ্যান্ড এর সাথে বলবো যে আজকের এপিসোড অনেক বেশি পাওয়ারফুল একটা এপিসোড হতে যাচ্ছে আপনাদের জন্য, বিকজ আজকে শুক্রবার। আর নিশ্চয়ই জানেন যে শুক্রবার মানেই কার রাত, এক্স্যাক্টলি শুক্রবার মানেই কিন্তু আমাদের সানি খান ভাইয়ের রাত এবং বাদল তান্ত্রিকের রাত। সত্যি এই শুক্রবারের জন্য আমার মনে হয় প্রতিদিন অপেক্ষা করি কবে শুক্রবারটা আসবে আর আমার মনের মতো কিছু শুনতে পারবো বা শোনাতে পারবো, যেটা আমার নিজের খুব পছন্দ এই ধরনের ঘটনা। সত্যি আজকে এমন এক ঘটনা শেয়ার করতে যাচ্ছি শুক্রবারে যে আসলে আপনাদেরই অনেক বেশি অবাক লাগবে ঘটনাটা শোনার পর, এবং কিছু অনুধাবন করতে পারবেন, কিছু শিখতে পারবেন, কিছু বুঝতে পারবেন আসলে সমাজ ব্যবস্থা সম্পর্কে, এবং হাড় হিম করা এক অনুভূতি তো পাচ্ছেন। সত্যি অসাধারণ এক ঘটনা লিখেছেন সানি খান ভাই, যে ঘটনাটা হচ্ছে বাদল তান্ত্রিকের ঘটনা এবং এই ঘটনার নাম অদৃশ্য মানব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ঘটনাটি, এবং এরপর আমরা শুনবো সুজন ভাইয়ের একটা অ্যাম্বুলেন্সের স্টোরি আছে এবং সর্বশেষে শাওন ভাইয়ের একটা জিনের ঘটনা আছে। পরপর 3টে স্টোরি, জাস্ট ডাবল ধামাকা। অ্যান্ড ইউ নো হোয়াট, সারপ্রাইজিংলি আজকে কিন্তু অনেক দিন পর নাইম শেখ ভাইও ফিরে আসবেন। বাট হ্যাঁ, নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এখনই অলরেডি শো চলছে আমাদের ভৌতিক কথায়, আমাদের প্রথম খণ্ডে আমাদের নাইম শেখ ভাইয়ের শো চলছে। একই সাথে দুটি শো আমরা আজকে প্লে করেছি, বিকজ আজকে আমার কাছে মনে হয়েছে দুজনের ঘটনাই অসাধারণ এবং দুজনের প্রায়োরিটি সুপার অ্যামেজিং এবং সুপার সেম। দ্যাটস ওয়াই প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড দুটোতেই দুটো অফিসিয়াল স্টোরি টেলারকে আমি হাজির করতে চলেছি। একটা হচ্ছে আমাদের লেজেন্ডারি স্টোরি টেলার আমাদের নাইম শেখ, আমাদের পার্ট 1-এ চলছে আমাদের নাইম শেখ ভাইয়ের স্টোরি। অ্যান্ড আমি বাদল তান্ত্রিককে হারাতে চাই না, বাদল তান্ত্রিকের স্টোরি আমি আলাদাই শেয়ার করতে চাই। এটা আমার এক প্রকার আনন্দ, বিকজ হি ইজ জাস্ট নেইলড ইট ব্রো, সত্যি কথা। অ্যান্ড আজকে আমরা বাদল তান্ত্রিকের অদৃশ্য মানব শুনবো। সো আশা করছি আজকের এপিসোড বা এই পর্বটা আপনাদের কাছে ভালো লাগবে, এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা কমেন্ট করবেন। বেস্ট কমেন্টের ডেফিনেটলি উত্তর দেওয়া হবে। এবং আপনাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ঘটনা পাঠাতে পারেন ভৌতিক ঘটনা পাঠানোর একটা ওয়ে আছে, উইচ ইজ ইমেল অ্যান্ড উইচ ইজ হোয়াটসঅ্যাপ। দুইটা ওয়ে আছে, একটা ইমেল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ, ইমেল অ্যাড্রেস হচ্ছে ভৌতিক stories@gmail.com, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01400930111। দিস ইজ বেসিক্যালি ইট। ঘটনাটি মাস্ট বি ইউনিক হতে হবে, আগে কোথাও প্রচার হয়েছে এমন কোনো ঘটনা পাঠাবেন না। আর দেরি করবো না, চলে যাবো সরাসরি আজকের এপিসোডে। চলুন শুরু করি বাদল তান্ত্রিকের ঘটনা দিয়ে। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। লিখেছেন বাদল তান্ত্রিকের স্পেশাল স্টোরি, ঘটনার নাম ভ্যানিশ ম্যান। আসসালামু আলাইকুম জেফরি ভাই এবং ভৌতিক কথার সকল শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জের কোন এক গার্মেন্টস অপারেটর হিসেবে কর্মরত আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে বাদল তান্ত্রিকের ভয়াবহ এক মর্মান্তিক ঘটনা নিয়ে। আর আজকের ঘটনার নাম ভ্যানিশ ম্যান বা অদৃশ্য মানব। কি ভাই, কি মনে হচ্ছে কেমন হবে আজকের ঘটনাটা? ইনশাআল্লাহ ভাইয়া দারুণ এক ঘটনা শুনতে পারবে সকল শ্রোতা বন্ধুরা। আশা করি প্রতিবারের মতোই আজকের ঘটনাটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ইনশাআল্লাহ। ভাই তাহলে শুরু করছি আজকের ঘটনা। বলছেন বরাবরের মতোই বাদল তান্ত্রিক রিমের গাড়িটা যখন মোড় সড়ক ছাড়লো তখন প্রায় রাত অনেক হয়ে গেছে। আর এখান থেকে পুরোটাই গ্রাম পথ, যদিও পিছঢালা রাস্তা আছে, তবে মূল সড়কের যে অনেকটাই ছোট। তার গাড়িটা শহরে চলতে শুরু করেছে প্রায় 1 ঘন্টা আগে। এরপর মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে গ্রাম্য রাস্তায় এসে ঢুকে গেছে। এরপর 1.5 ঘন্টা হয়ে গেল তাদের গ্রাম। মধুপুরে ঢুকে পড়বে গাড়ি, আর সামনের সিটে হা করে ঘুমাচ্ছে রহিমের স্ত্রী ময়না।
আর পেছনে সিটে ঘুমাচ্ছে রহিমের মা সাফিয়া বেগম, আর সোফিয়া বেগমের কোলে রহিমের 5 বছরের মেয়ে মায়া। আর মায়া কিন্তু ঘুমের মধ্যেও ওর পুতুলটা হাত ছাড়া করেনি। পুতুলটা ঠিক জড়িয়ে ধরে শুয়ে আছে মেয়েটা। এমন সময় রহিম বিরক্ত হয়ে মনে মনে বলে উঠল, ওহ, রাস্তাটা যে কি অবস্থা, কখন যে পৌঁছাবো কে জানে। গাড়ির স্পিড 30-এর উপরেও তুলতে পারছে না। রাস্তার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ। আর তাছাড়া রাস্তার কোথাও ল্যাম্পপোস্ট নেই। গাড়ির হেডলাইটে যতবার দেখা যায় আর কি। যদিও আর কিছু অল্প কিছুক্ষণ পরে ভোর হয়ে যাবে। রহিম তার হাতের ডিজিটাল ঘড়িটার দিকে দেখলো, 3:45 বাজে। তার মানে ভোর 4:30 নাগাদ পৌঁছে যাবে, ওরাও ওদের বাড়িতে পৌঁছে যাবে। আসলে এই প্রথমবার রহিম তার গ্রামের বাড়িতে আসছে, তাও সে আসতো না, তার স্ত্রী জেদের জন্যই সে এই বাড়িতে আসা আর কি। আর এই বাড়িটা ছেড়ে তাদের পুরো ফ্যামিলিটা শহরে চলে গেছে প্রায় 35 বছর আগে। রহিমের জন্ম 1 বছর পরে এই বাড়ি ছেড়ে চলে যায় ওর বাবা রহমান মণ্ডল। তারপর আর একেবারের জন্য তারা এখানে আসেনি, আর তার ছেলের বউ কাউকে আসতে দেয়নি। অথচ এইবারের পরিচয় যার জন্য আব্দুল মিয়াকে তিনি প্রতি মাসে টাকা পাঠান। রহমান মণ্ডল পরলোকবাসী হয়েছেন প্রায় বছর খানিক হয়ে গেছে। আর তার দাফন কাফনের পরের দিন থেকেই সোফিয়া বেগম বৌমার কাছে এসে বলতে শুরু করলো, বৌমা, জানি না আর কতদিন বাঁচবো, একটা বার আমারে তোরা আমার গ্রামের বাড়িতে নিয়ে চল না। রহিমকে একবার পড়ে দেখ না, ওকে রাজি কর না মা। আর রহিমের স্ত্রীরও অনেক শখ গ্রামের পরিবেশটা একটু দেখবে বা ঘুরে ঘুরে কাটানোর। এমনিতে এদিক ওদিক করতে গেলে গ্রামের পরিবেশ পাওয়া যায় বটে, কিন্তু সেগুলো কেমন যেন একটা কৃত্রিম আর তার ছোঁয়া থাকে। এটা তাদের নিজেদের বাড়ি, আর এখানে নিজেদের মতো কাটিয়ে আসতে বন্ধু কোথায়। সে জানতো রহিম তার কথা অতটা পাত্তা দেবে না, কারণ যতই মডার্ন শহরের মানুষ হোক, সে তার মধ্যে একটা পুরুষালী একটা অহংকার লক্ষ্য করা যায় সবসময়। আর সেটা অনেক আগেই প্রকাশ হয়েছে, আর সেটা নাকি তার বাবার রহমান মণ্ডলের কাছ থেকে পাওয়া। তাই কৌশল করে ফোন দিয়ে আসলো শাশুড়ি আর বৌমা মিলে। এই জন্যই তো রহিমের সামনে তার ছোট্ট মেয়ে মায়াকে দাঁড় করিয়ে দিল রহিমের স্ত্রী। সে তার মেয়েকে বোঝালো গ্রামে গেলে সে তাকে অনেক চকলেট খেতে দেবে, আর গ্রামে নাকি চকলেটের বাগান আছে। মেয়ের জেদের কাছে অমত করতে পারলো না রহিম। অফিস থেকে 15 দিনের ছুটি নিয়ে চলে এলো গ্রামে মধুপুরে। আর মিনিট 10 পর ঘুম ভাঙলো রহিমের স্ত্রী। এরপর পাশে ঘুম ঘুম চোখে বলল, কি গো, এখনো পৌঁছালাম না, আর কতক্ষণ? এরপর রহিম বিরক্ত হয়ে বলল, আর পৌঁছালাম না, এখনো প্রায় আধা ঘন্টা লাগবে। কোনো অত্যন্ত অঞ্চলে নিয়ে এলে আমায় তুমি বলো তো। এরপর রহিমের স্ত্রী বুক টিপে উঠে আসলো, আর পেছনে তাকিয়ে দেখলো নাতনি আর দাদি মিলে গভীর ঘুমে আচ্ছন্ন তখনও। এরপর রহিমেরা যখন তাদের গ্রামের বাড়িতে এসে পৌঁছালো, তখন প্রায় চারদিকে আলো ফুটে গেছে। একে গ্রীষ্মকাল, তার উপরও চরম গরম। গাড়ির এসির মধ্য থেকে বের হয়ে শরীরটা কেমন যেন জ্বলে পড়ে যাচ্ছিল। আর তাদের বাড়িটা দেখতে পুরনো আমলের দোতলা জমিদার বাড়ির মতো, মোটা মোটা থান আর বর্গা দেখে রহিমের প্রাণ রীতিমতো ভরে উঠেছিল। রহিমের মা সুফিয়া বেগম তো রীতিমতো এতদিন পর তাদের বাড়িটা দেখে কেঁদেই ফেলেছিল। এই দেখে রহিমের স্ত্রী বয়না বলে উঠল, এ কি কাঁদছেন কেন আপনি? দেখো, আমরা শেষমেশ এসে পৌঁছলাম। শান্ত হন মা, শান্ত হন। ময়না তাকে সান্ত্বনা থেকে বটেন, কিন্তু তার মন কি আর মানে? সে কোন কালে বাড়িটাকে একা ফেলে রেখে চলে গিয়েছিল তারা, আর তারা এখানে ফিরে আসেনি কখনো। এরপর রহিম তার ছোট্ট মেয়ে মায়াকে কোলে নিয়ে তাদের কাজের লোক আব্দুল মিয়াকে বলল, আব্দুল কাকা, আমাদের রুমটা একটু দেখিয়ে দাও না, আমি কিন্তু এবার শুভ, অনেক ঘুম পাচ্ছে আমার। আর শোয়া, এখানে তো এসি নেই।
এরপর আব্দুল মিয়া গাড়ি থেকে ব্যাগগুলো নামাতে নামাতে হেসে বলে উঠল, গ্রামের বাড়িতে এসি দরকার হয় না ছোট বাবু, আপনি ঘরে গিয়ে ফ্যানটা চালান, দেখবেন এসির মতো ঠান্ডা হয়ে গেছে ঘর। সকালবেলা দুই শাশুড়ি বৌমা মিলে তাদের বাড়ির এদিক ওদিক ঘুরে দেখলো, আর বাড়িটাকে দেখে সুফিয়া বেগমের কত স্মৃতি সে মনে পড়ছিল। সে কোন কালে বিয়ে হয়েছে আর কোন কালে এই বাড়িতে এসেছিল, তারপরে এখানে রহিমের জন্ম, সেই মাটির গন্ধ, সেই পুরনো বাড়ির পুরনো রান্নাঘর, আর কত কি। এসব যেন তার কাছে কেমন যেন অচেনা হয়ে গেছে। শহরের চার দেয়ালের মাঝে বন্দি থাকতে থাকতে ওদের যাকে বন্দি করতে ভুলে গিয়েছে সে। দুপুরের দিকে রহিমের ছোট্ট মেয়ে মায়া ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছানো দক্ষিণ দিকের একটা ঘরের কাছে, আর ঘরটার দরজা খোলা দেখে রহিমের ছোট্ট মেয়ে মায়া ঢুকে গেল সেই ঘরে। আর সেই ঘরটার কোনো আসবাবপত্র নেই। ঘরে প্রবেশ করে এদিক ওদিক দেখতে লাগলো মায়া, আর তারপর তার নজর গেল মেঝেতে পড়ে থাকা একটা পুতুলের দিকে। এরপর মায়া সেই পুতুলটা তার হাতে তুলে নিল, আর পুতুলটা পুরনো হলো এখানে অক্ষত অবস্থায় পড়ে আছে। পুতুলটা হাতে পেয়ে মায়া ভীষণ খুশি হয়ে যায়। যেই না সে ঘর থেকে বের হতে যাবে, অমনি আচমকাটা আওয়াজে সে পেছন ফিরে তাকালো। কেউ জানো মাকে শান্ত স্বরে বাচ্চা কণ্ঠে বলে উঠল, ওটা কিন্তু আমার পুতুল। এরপর মায়া এদিক ওদিক তাকালো, কিন্তু সে কাউকে দেখতে পেল না। এরপর যখন সে আবারও দরজার দিকে এগিয়ে গেল, সে আবারও সেই কণ্ঠস্বরটা শুনতে পেল। সেই কণ্ঠস্বরটা তাকে নরম কণ্ঠে বলে উঠল, তুমি কি শহর থেকে এখানে বেড়াতে এসেছ? এরপর মায়া আবারও পেছন ফিরে তাকালো। মনে মনে সে বেশ ভয় পেয়ে গেল, কিন্তু তার মুখে অবশ্যই বিন্দু মাত্র ভয়ের ছাপ প্রকাশ হলো না। আর এই সওয়ারটা তার বাবার মতোই পেয়েছে। এরপর মায়া তোতলাতে তোতলাতে অদৃশ্য কণ্ঠস্বরটাকে বলে উঠল, তুমি তুমি কোথায় আসো? এরপর সেই একই রকম শান্ত সুর, আর সে উত্তর এলো, আমার নাম বাবু, তোমার নাম তো মায়া, তাই না? তার প্রশ্নের উত্তর শুনে মায়া কিছুটা ভরসা পেল। না, ভয়ের কিছু নেই, যে তার সাথে কথা বলছে তার একটা নামও আছে। এরপর মায়া বলে উঠল, হ্যাঁ আমার নাম মায়া, কিন্তু আমার নাম তুমি কি করে জানলে? তখন অপর পাশ থেকে বলে উঠল, আমি সব জানি তোমার ব্যাপারে, তোমার দাদি, তোমার দাদা, তোমার বাবা, তোমার মা, সকলকে আমি চিনি গো। এরপর মায়া বেশ উৎসাহী হয়ে আবার প্রশ্ন করল, কিন্তু তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কেন? তুমি কি ভ্যানিশম্যান? এরপর অপর প্রান্ত থেকে বাবু হেসে হেসে উত্তর দিল, আমার তো কোনো আকার নেই গো, তাই আমাকে দেখা যায় না। আর তুমি যে বললে ভ্যানিশম্যান, সেটা আবার কি গো? এরপর মায়া বেশ উৎসাহ নিয়ে বেশিতে বসে পড়ল। তারপর বলে উঠল, তুমি ভ্যানিশম্যান কি তা জানো না? ভ্যানিশম্যান হলো অদৃশ্য মানুষ। এই যেমন তোমাকে দেখা যায় না, সেরকম ভ্যানিশম্যানকেও দেখা যায় না। এরপর বাবু মাকে কিছুটা বলতে যাবে, এমন সময় মার মা তাকে না দেখতে পেয়ে তার নাম ধরে ডাকতে শুরু করলো, মায়া, এই মায়া, কোথায় তুমি? মায়ের ডাক শুনে বা মেঝে থেকে উঠে দাঁড়িয়ে ভ্যানিশম্যান বাবুর উদ্দেশ্যে বলে উঠল, মা ডাকছে, আজ আসি, কাল আবারও আসবো, কাল অনেক কথা হবে। তখন অপর পাশ থেকে অদৃশ্য মানুষ ভ্যানিশম্যান বাবু বলে উঠল, ঠিক আছে, তাহলে এখন তুমি যাও, এখানে এসে বাবু বলে ডাকবে, আমি আবারও চলে আসবো। তখন মায়া বলে উঠল, ঠিক আছে, কালকে আবারও এসো, আর আসার সময় তোমার মাকে বলে এসো, না হলে সে যদি তোমার সাথে রাগারাগি করে। আর এই কথার কোনো উত্তর দিল না বাবু। আর উত্তর না পেয়ে মায়া ঘর থেকে বের হয়ে চলে গেল। এদিকে অনেক রাতে খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় এসে একটা সিগারেট জ্বালালো রহিম।
সিগারেটের একটা সুখ টান বেড়ে আকাশের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আসলে সে ভেবেছিল গ্রামে এসে তার ভালো লাগবে না, কিন্তু গ্রামের বিশুদ্ধ বাতাস আর এখানকার মানুষের অনেক অনেক ভালোবাসা তার কাছে ভালো লেগে আছে। দাদির ঘরে শুয়েছে আজ মায়া। শহরের বাড়িতেও সে তার দাদির সঙ্গে ঘুমায়। সুফিয়া বেগম মায়ের মাথায় হাত বুলাতে বুলাতে একটা ঘুম পাড়ানির গান ধরেছেন, যে গানটা তিনি গত 32 বছর ধরে বিড়বিড় বিড়বিড় করে রাতে ঘুমানোর আগে ঘুম বলে, আয় ঘুমা, আয় আয় ঘুমা আয়, এরকম। আমার কানা মানিকের চোখে আয়, ঘুমায় ঘুমায়, কানা মনি চোখ খুললে আকাশটা তারায় ভরে যায়, আয় ঘুমায়। এমন একটা গানটা গেতে গেতে সুফিয়া বেগমের চোখ দুটো যেন পানিতে ভরে গেল। তিনি আঁচল দিয়ে চোখের পানিটা রীতিমতো মুছে ফেললেন। আবারও মায়ায় হাত বুলাতে বুলাতে ঠিক সেই সময় ওনার কানে এলো একটা অস্পষ্ট আওয়াজ। কে যেন তাকে বলে উঠল, মা। তা শুনে রীতিমতো চমকে উঠল সুফিয়া বেগম। কে যেন তাকে বাপ বলে ডাকলো না? হ্যাঁ, ঠিকই শুনেছেন, কেউ তাকে মা বলে ডেকেছেন। এরপর তিনি মায়ার দিকে তাকালেন। ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন বেটা। এরপর সাবধানে কোল থেকে রীতিমতো রেখে দিল বিছানায় মায়াকে। এরপর বিছানা ছেড়ে তিনি ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখলেন কেউ নেই। অদ্ভুত, এইটা কিভাবে সম্ভব? তিনি ভাবলেন এটা তার বোনের ভুল। আবার সে পাগলামিটা ফিরে আসছে নাকি সুফিয়া বেগমের। ঠিক এই কারণে তাকে রহমান মন্ডল এই বাড়ি থেকে অনেক দূরে শহরে নিয়ে গিয়েছিলেন। এরপর এক গ্লাস পানি গ্লাসে ঢেলে ঢক ঢক করে গিরে ফেললেন সুফিয়া বেগম। তারপর বিছানায় বসে মায়ার মাথায় হাত বোলালেন এবং আবারও বিড়বিড় করে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলেন, আমি কিছু শুনিনি, না না, আমি কিছু শুনিনি, আমি কিছু শুনিনি। আমার যা আছে এরাই আছে, আর কেউ নেই, আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। তখনই আবার একটা কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠস্বরটা বলছে, আমি আছি মা, আমি আছি, আমি আছি। এরপর চমকে বিছানা আঁকড়ে উঠলেন রীতিমতো সুফিয়া বেগম, আর কানের মধ্যে বালিশ চাপা দিয়ে শুয়ে রইলেন। আর নিজের অজান্তে কখন যে ঘুমিয়ে পড়লেন তিনি জানেন না। সারা রাত ছটফট ছটফট করতে লাগলেন। আর কতক্ষণে তার ঘুম ভাঙলো, ততক্ষণে একেবারে সকাল হয়ে গেছে। সকালে নাস্তা করে গ্রাম ঘুরতে গেল রহিম আর তার স্ত্রী বয়না। সুফিয়া বেগমকে তারা যেতে বলেছিল, কিন্তু তিনি যেতে রাজি হননি, তো মায়াকেও যেতে দেয়নি। তিনি বলেছিলেন, শহরে থাকাকালীন কথাটা সময় আর একসাথে থাকার সময় পাস তোরা দুজন, বলতো এখন সময় পেয়েছিস তোরা দুজনে, যা দুজনে আলাদাভাবে সময় কাটা, আমি আর নাতনি আমরা নিজেরাই নিজেদের ভিতরে সময় কাটাবো। রহিমের চলে যাওয়ার কিছুক্ষণ পরে মায়া এলো সে দক্ষিণ দিকের ঘরটায়। এরপর সে ধীরে ধীরে বলে উঠল, ভ্যানিশম্যান বাবু তুমি আছো? ভোরতে উত্তর এলো, আছি তো। আর শুনো, আমাকে ইংরেজিতে বলবে না, আমি সত্যি বলছি, এত ইংরেজি বুঝি না। এই শুনে মায়া হো হো করে হেসে উঠল আর বলল, সত্যি? হ্যাঁ বাবা, তুমি স্কুলে যাও না? তখন ভ্যানিশম্যান বাবু এক অদ্ভুত কণ্ঠে বলে উঠল, স্কুল? ঠিক মতো কথাই বলতে পারি না, আর স্কুল? ধুর, তুমি যে কি বলো না। তখন মায়া বলে উঠল, বাবু তুমি আমার কাছে লেখাপড়া শিখবে? এইটা শুনে বাবু হেসে ফেলল আর বলল, শিখি গো, আমি লেখাপড়া শিখবো, আমি যে চোখে দেখতে পাই না। বাবুর মুখে এমন কথাটা শুনে মায়ের খুব বাতাস হলো। সে খুব দুঃখ পেল। সে হতাশাগ্রস্ত হয়ে বলল, কি তুমি দেখতে পাও না? আর আর শুনতে পাও তাহলে বুঝি? তখন ভ্যানিশম্যান বলল, হ্যাঁ আমি শুনতে পাই। আল্লাহ দুটো ক্ষমতা আমাকে দিয়েছেন, একটা হচ্ছে শোনা আর একটা বলার। এরপর
মায়া কিছু একটা বলতে যাবে এমন সময় সেখানে সে উপস্থিত হলো তার দাদি সুফিয়া বেগম। সে ডাকতে শুরু করলো, মায়া, এই মায়া, দাদু ভাই কোথায়? মায়া, একে তুমি এখানে কি করতেছ? মায়াকে সুফিয়া বেগমের ঘরে দেখে বেশ ভয় পেয়ে গেলেন। খুব ব্যস্ত হয়ে রাগী কণ্ঠে বললেন, তুমি এই ঘরে কেন এসেছো মায়া? আমি তোমাকে বারণ করে দিচ্ছি, এই ঘরে তুমি কখনো আসবে না, কখনো না। এখন এখান থেকে বেরিয়ে চলো, চলো এখান থেকে, চলো চলো বলছি। এই কথা বলে মায়াকে এক প্রকার জোর করে টানতে টানতে বের করে নিয়ে গেল। আর বাইরে বের হয়ে দাদির হাত থেকে এক ঝটকা রীতিমতো একটা হাত ছাড়িয়ে নিল মায়া। এরপর খুব জোরে জোরে চিৎকার করে বলল, কেন তুমি আমাকে এরকম টেনে টেনে নিয়ে দিলে? দাদি, ওই ঘরে আমার বন্ধু আছে, তোমার জন্য ওকে ওকে বাই বলা হলো না। মায়ের মুখে এক কথাটা শুনে রীতিমতো সুফিয়া বেগম মুহূর্তে হাড় হিম করা চমকে গেলেন। তারপর তিনি প্রশ্ন করলেন মায়াকে, বন্ধু? কে সেটা বন্ধু? কোন বন্ধু? তখন মায়া বলে উঠল, হ্যাঁ হ্যাঁ বন্ধু, ওই ঘরে আমার বন্ধু আছে, ওর নাম বাবু। বাবু নামটা শুনে সুফিয়া বেগমের মাথায় যেন বাজ পড়ল একেবারে। এরপর তিনি মায়ার দু হাত ধরে ঝাঁকুনি দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কি বললি বাবু? কে বললো তোকে এই নামটা? আর আমি যখন ওই ঘরে গেলাম তখন সেখানে তো কাউকে দেখতে পেলাম না। এরপর মায়ার শান্ত স্বরে রীতিমতো চুপি চুপি তার দাদির কানে কানে বলল, বাবুকে দেখা যায় না, ও তো ভ্যানিশম্যান, মানে অদৃশ্য মানুষ। জানো দাদি, ওর কত দুঃখ, ও চোখে দেখতে পায় না, ও শুধু শুনতে পায় আর কথা বলে। সুফিয়া বেগম ঠিক বুঝে উঠতে পারছিলেন আসলে ব্যাপারটা কি ঘটছে, বুঝতে পারছেন না তিনি। এরপর তিনি মায়াকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। এরপর রাতে খাবার টেবিলে সুফিয়া বেগম আর তার ছেলে রহিমকে বলল, আমাদের কালকে ফিরে যাওয়ার ব্যবস্থা কর বাবা, এখানে আমার আর একেবারেই ভালো লাগতেছে না। হঠাৎ এমন কথা শুনে রহিম আর তার স্ত্রী বেশ হতভম্ব হয়ে গেলেন। এরপর রহিমের স্ত্রী ময়না ভ্রু কুঁচকে বলেন, কিন্তু মা, আপনি তো এই বাড়িতে আসার জন্য ব্যাকুল হয়েছিলেন, আর এখন কিনা আপনি বলছেন? এরপর সুফিয়া বেগম বৌমার কথা শেষ হতে না হতেই তিনি বলে উঠলেন, আমি এটা ভুল করেছিলাম, আমার এই বাড়িতে আসা উচিত হয় নাই। অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে আছেন রহিম প্রশ্ন করল, কেন মা, বলো তো কি হয়েছে? এরপর সুফিয়া বেগম দক্ষিণেশ্বরের ঘরটার দিকে তাকিয়ে বললেন, এই বাড়ির সাথে অনেক অতিথি জড়িয়ে আছে রে বাবা, আর এখানে আসার পর থেকে তারা আমাকে তাড়া করে বেড়াইতেছে, অনেক তাড়া করে বেড়াইতেছে। এরপর রহিম তার মায়ের মুখে সব কথা শুনে বলে উঠল, ওসব তো একটু হয়, টেনশন করো না, তুমি আর কটা দিন থাকো। আর তাছাড়া আমাদের এখানে এসে বেশ ভালোই তো লাগছে, শহরের ব্যস্ত জীবনের মধ্যে নিজেদের মধ্যে এবার একটু ধীর গতি আনতে পেরেছি। তুমি কিনা চলে যাবে, এরকম করো না মা, প্লিজ। ছেলের এই কাকুতি বিনতির পর মায়ের কি আর বলার থাকে। তারপর তিনি নিজের খাওয়া অর্ধেক রেখে টেবিল থেকে উঠে চলে গেলেন সুফিয়া বেগম। তারপর তিনি হাত ধুয়ে চলে গেলেন নিজ ঘরে। ঘরের দরজার কাছে আসতেই সুফিয়া বেগম চমকে উঠলেন। তিনি ঘরে ঢুকে দেখতে পেলেন মায়া জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আর কেটা যেন পিড়পিড় করে বলছে। মায়া বলছে, শোনো না বাবু, তুমি আসার সময় তোমার মা কি বলে এসেছে তো? এরপর সুফিয়া বেগম ধীর পায়ে কোনো শব্দ না করে বিছানার উপরে গিয়ে বসলো। তারপর শুনতে লাগলেন নাতনির কথাবার্তা। মায়া কাউকে বলছে, আচ্ছা তোমার মা কোথায়, সে কি ঘুমিয়ে পড়েছে? 2 থেকে 3 মিনিট আর কোনো কথা শোনা গেল না। এই দেখে সুফিয়া বেগম মনে মনে বেশ খুশি হলেন। তার ভাবনাটা ভুল, মা নিতান্ত খেলার ছলে একা একা কথা বলছে হয়তো বা। কিন্তু পরক্ষণে তাকে চমকে দিয়ে উত্তরটা এলো, তোমার পেছনে দেখো আমার মা বসে আছে।
এক মুহূর্তে সুফিয়া বেগমের হাত পা মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। তিনি এবার বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার হাত পা পাথরের মতো হয়ে গেছে। তিনি কাঁদতে শুরু করেছেন। মায়া এতক্ষণে পিছন ফিরে ভ্যানিশম্যান বাবুর মাকে ডেকে ফেলেছে। এরপর মায়া তার দাদির সামনে এসে প্রশ্ন করলো, কি দাদি, তুমি বাবুর মা? ছোট্ট নাতনির মুখে এমন প্রশ্নটা শুনে হাউ মাউ করে কেঁদে ফেললেন সে বৃদ্ধা। মায়াকে জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটে গেলেন ঘর থেকে। রহিম আর তার স্ত্রী খাওয়া দাওয়া তখনও কিন্তু শেষ হয়নি। তাদের সামনে গিয়ে হাঁপাতে লাগলেন সুফিয়া বেগম। এরপর সে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, রহিম, রহিম, বৌমা, বৌমা। এই দেখে রীতিমতো রহিমের স্ত্রী ময়না খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে সুফিয়া বেগমকে চেয়ারে বসালো। টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে মুখের সামনে ধরে বলল, এই নিন, এই নিন, পানি খান মা, পানি খান। এরপর ময়না তার মেয়ে মায়ের উদ্দেশ্যে বলল, কি মা, দুষ্টুমি করেছো তাদের সঙ্গে? তখন মায়া বলে উঠল, আমি তো কিছু করিনি মা, আমি তো শুধু পাপুর সঙ্গে। তখন সুফিয়া বেগম চিৎকার করে বলল, নেই, 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 কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, এই আমি কেউ নেই, কেউ নাই, কেউ নাই। ততক্ষণে খাওয়া দাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়েছে রহিম। সে তার মায়ের কাছে গিয়ে বলল, তুমি আগে শান্ত হও মা, শান্ত হও। কেন এমনটা করছো? কি সমস্যা হয়েছে বলো তো আমাকে। হ্যাঁ। এরপর সুফিয়া বেগম এক গ্লাস পানি পান করে ফেললো। এরপর রহিমের দিকে তাকিয়ে বলল, আমার একটাই ছেলে, আমার একটাই ছেলে, আমার একটাই মানিক, আমার আর কোনো সন্তান নাই, আমার আর কোনো ছেলে ছিল না, আর কোনো ছেলে ছিল না, আর কোনো সন্তান নাই আমার। এরপর রহিমের স্ত্রী ময়না শাশুড়ি মায়ের বুকে হাত বোলাতে বোলাতে বলল, এত চিন্তা করবেন না মা, আপনার শরীরটা খারাপ হয়ে যাবে তো। এই রহিম, দেখো না আব্দুল কাকাকে বলে যদি একটা ডাক্তারের ব্যবস্থা করতে পারো। এরপর রহিম পেছনে ঘুরে দেখলো আব্দুল মিয়া পেছনে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো যেন টল টল করছে বালিতে। রহিম তাকে কিছু বলে ওঠার আগে তিনি বলে উঠলেন, ডাক্তার কিছু করতে পারবে না গো বাবা, কিচ্ছু করতে পারবে না। মার কোনো অসুখ হয়নি। বাপ, বাপ কেউ ছাড়ে না গো, বাপ, বাপ কেউ ছাড়ে না। তোমরা একটা কাজ করো, কাল সকালে তোমরা এখান থেকে চলে যাও বাবা, চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। রহিম কিছু বলার আগে আব্দুল মিয়া ঘর থেকে বের হয়ে চলে গেলেন। এরপর অবাক হয়ে রহিম ভাইয়ের দিকে তাকিয়ে রইল। দুহাত মাথার উপর দিয়ে বসে আছেন সে বৃদ্ধা। এরপর বয়না তার মেয়ে মায়াকে প্রশ্ন করলো, মা, তুমি কি কিছু জানো? তোমার দাদুর কি হয়েছে? তখন মায়া মুচকি হেসে বলল, আমি তো বাবুর সঙ্গে। মায়ের কথা শেষ হতে না হতেই রহিম সঙ্গে সঙ্গে মায়াকে প্রশ্ন করলো, কে বাবু? হ্যাঁ, এই বাড়িতে কি কেউ আর আছে নাকি? সঙ্গে সঙ্গে মায়া বলে উঠলো, হ্যাঁ আছে তো, বাবু আমার নিউ ফ্রেন্ড, জানো বাবা, ওকে দেখা যায় না, ও ভ্যানিশম্যান, অদৃশ্য মানব। বের মুখে এই কথাটা শুনে ময়না হাঁটু গেড়ে মায়ের সামনে বসলো। তারপর পুনরায় মায়াকে আবারও জিজ্ঞেস করলো, বাবুর সঙ্গে কি করেছিলে তুমি? এই শুনে মায়া আনন্দে বলে উঠল, আমি ওর সঙ্গে কথা বলতেছিলাম, জানো মা, ও তোমাকে, আমাকে, বাবাকে, দাদাকে, দাদিকে, সবাইকে চিনে। এই শুনে রহিম মায়াকে জিজ্ঞেস করলো, কি বলছিল তোমাকে বাবু? হ্যাঁ। এরপর মায়া হেসে হেসে বলল, জানো বাবা, আমি যখন ওকে ওর মায়ের নাম জিজ্ঞেস করলাম, ও দাদিকে দেখিয়ে দিল, দাদি নাকি ওর মা। আর এই কথা শোনার পর থেকে তো দাদি কেমন যেন হয়ে গেল। বেশ মুখে এমন কথা শুনে রহিমের হাত পা ঠান্ডা হয়ে গেল, পাথর হয়ে গেল, পাথর। রহিম তার মায়ের দিকে তাকালো আর মনে মনে ভাবতে লাগলো, বাবু, কি বাবু? হাজার প্রশ্ন আর হাজারো চিন্তা রীতিমতো ঘুরতে লাগলো রহিমের মাথার ভেতরে। রাতে মায়া বাবা মার সঙ্গে ঘুমালো।
অনেক বোঝানোর পরেও সুফিয়া বেগম ছেলের বৌমার সঙ্গে ঘুমাতে রাজি হলো না। তিনি তিনি তোমাদের যে ধরে বসে রইলেন, তিনি একাই তার নিজের ঘরে ঘুমাবেন। রহিম একবার তার বাকে জিজ্ঞেস করতে যাচ্ছিল যে আব্দুল কাকা কোন পাপের কথা বলছিল, কিন্তু তার স্ত্রী তাকে চোখ টিপে বানা করায় সে আর জিজ্ঞেস করলো না। রাত তখন প্রায় 1টা বাজে। চারদিক নিস্তব্ধতা, কেমন যেন থম বেড়ে আছে পরিবেশটা। পিছনে বাঁশ বন থেকে শিয়ালের হুক্কা হওয়ার ডাক ভেসে আসছে। মনে হচ্ছে যেন কোনো শিয়ালের বাচ্চা মায়ের বুকের দুধ না পেয়ে খিদার জ্বালায় যন্ত্রণায় কান্নাকাটি বেড়ে দিয়েছে। বিছানার এক কোণে বসে আছেন সুফিয়া বেগম, আর বিছানার অপর পাশে রাখা মায়ের সে পুতুলটা, যেটা সে সেই দক্ষিণ কোণের ঘর থেকে পেয়েছিল। আর ওই পুতুলটায় 32 বছর আগের সময় ছিল তার একমাত্র আশ্রয়। তার বেঁচে থাকার তাগিদ সুফিয়া বেগম এক দৃষ্টিতে তাকিয়ে আছেন সে পুতুলটা থেকে। তার চোখ দিয়ে অঝরে রীতিমতো পানি পড়ছে। তার বুকের ভেতরে আজ এক সমুদ্র অতীত যেন বাসা বেঁধে আছে। ভারী হয়ে উঠেছে তার শরীরটা। সুফিয়া বেগম হাতে একখানা কাগজ রয়েছে। এতক্ষণ কিসব যেন লিখছিলেন। হয়তো তিনি তার স্বীকারোক্তির কথা লিখে রেখেছেন সেই কাগজে। এমন সময় হঠাৎ করে খোলা জানালা দিয়ে একরাশ শীতল হাওয়া প্রবেশ করলো ঘরের ভেতরে। আর সঙ্গে সঙ্গে সুফিয়া বেগম জানলার দিকে তাকালেন। এরপর তিনি তাকিয়ে থাকলেন। শান্ত কণ্ঠে বলে উঠল, তুই এসেছিস? কিন্তু কোনো উত্তর এলো না। এরপর থেকে আবারও তিনি বিছানা থেকে উঠে দাঁড়ালেন। তারপর জানালার কাছে গেলেন আর বললেন, আমি জানি তুই এসেছিস। এরপর চাপা কান্নার আওয়াজে ঘরটা মুহূর্তে ভরে উঠল। কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তার কান্নার আওয়াজ স্পষ্ট নয়, কিন্তু তবুও সুফিয়া বেগম অনুভব করতে পারছেন সে আওয়াজটা। সে আছে বসে আছে এই ঘরে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে সে, আর সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে সে। এরপর ধীরে ধীরে নিজের ঝুলে যাওয়া তল পেটে হাত দিলেন সুফিয়া বেগম। এই পেটি তো ছিল সে একটা সময়। সুফিয়া বেগম আবারও শান্ত স্বরে বলে উঠলেন, কেন এসেছিস এখানে? কেন এসেছিস তুই এখানে? চলে যা তুই এখান থেকে। তার সঙ্গে সঙ্গে হালকা কণ্ঠে বলে উঠল, কোথায় যাবো আমি? সুফিয়া বেগম আর ভয় পেলেন না। আবার খাটের পায়ে ধরে বিছানায় বসে পড়লেন। তারপর নরম কণ্ঠে আবারও বলে উঠলেন, যেখানে সবাই যায় সেখানে চলে যাও মা, আমার চলে যাও। জায়গা তো তোমার থাকার জায়গা নয়। এবার হাসির কণ্ঠ একটা ভেসে এলো সুফিয়া বেগমের কানে। এবার সুফিয়া বেগম আবারও বলল, হাসছিস কেন রে মা? কেন হাসছিস? আমার দুর্দশায় তোর হাসি পাইতেছে। তখন সঙ্গে সঙ্গে উত্তর এলো, কি বলছো মা? দুর্দশা তোমার না, দুর্দশা আমার মা। তখন সুফিয়া বেগম বলে উঠল, সবখানে দুর্দশা তো মায়ের দুর্দশা। আচ্ছা তুই কি বাবু? তখন সঙ্গে সঙ্গে উত্তর এলো, কেন মা, আমার নাম কি তোমার মনে নেই? তখন সুফিয়া বেগম বলল, তোর নাম দেওয়ার সময়টাই তখন আমায় কেউ দেয়নি রে মা, কেউ দেয়নি, সময়টাই কেউ দেয় নাই। তখন সঙ্গে সঙ্গে উত্তর এলো, কেন মা, তুমি আর বাবা মিলে তো আমার নামটা ঠিক করেছিলে, তোমার কি মনে নেই সেটা? হ্যাঁ রে মা, তোর বাবাই তো বলেছিল ছেলের নাম রহিম রাখা হবে, ডাক নাম হবে বাবু। কিন্তু কিন্তু আর কিছু বলতে পারলেন না সুফিয়া বেগম। তিনি চুপ হয়ে গেলেন, মুহূর্তে চুপ হয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে আবারও একটা কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু কি মা, বলো না। তখন
সুফিয়া বেগম বললেন, কিন্তু কিন্তু যখন উনি জানতে পারলো আমার গর্ভে কন্যা সন্তান আছে, তখন তখন আর আমার কিছু করার ছিল না। তখনও বাবু আবারও বলে উঠল, গর্ভে ছেলে না আছে না মেয়ে আছে তা না দেখে যে নামটাতে হয়েছিল, আমি আজও সেই নামটা বহন করে আসি। তাই তো মায়াকে আমার নাম বাবু বলেছিলাম। এরপর সুফিয়া বেগম এদিক ওদিক তাকিয়ে বললেন, একটিবার আমাকে দেখা দিয়ে জানা মা, একটিবার দেখা দিন আমাকে। মায়ের এমন কান্না কান্না কণ্ঠ শুনে বাবু হাসলো। হাসতে হাসতে বলল, আমার কি কোনো আকার আছে? আমাকে তো তোমরা সেই সময়টাই দাওনি। এমন কথা শুনে সুফিয়া বেগম হাউ মাউ করে কান্নাকাটি শুরু করলেন আর বলেন, এখন কেন পড়ে আসিস? এই সম্পরিতে কেন পড়ে আসিস? চলে যা, তুই চলে যা, তুই চলে যা, এবার এখান থেকে চলে যা। বাবু তখন হাসতে শুরু করলো আর বলল, আমরা এভাবেই থেকে চাই মা, চিরটাকাল আমরা এভাবেই থেকে চাই। কোনো আকার নেই, কিচ্ছু নেই আমাদের, টুকরো টুকরো করে বের করে আনা হয় আমাদেরকে। তাদের তো আর কেউ থাকে না, দাফন কাফনের কাজ করার সময় থাকে না মা, আমাদেরকে ফেলে আসা হয় অন্ধকার একটা ভাঙা জায়গায়, মাটি চাপা দিয়ে দেয় সবাই, আর আমরা সেখানেই চিরকাল থাকি। সময়ের আগে আমাদের তোমরা দূরে সরে যাও ঠিকই, কিন্তু সময়ের আগে তুমি যেখানে যাওয়ার কথা বলেছিলে সেখানে আর আমাদের জায়গা থাকে না মা। তখন সুফিয়া বেগম আবারও কান্না কান্না কণ্ঠে বলল, আমাকে তো ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে, আমার হাতে কিছু ছিল না, কিছু ছিল না আমার হাতে। তখন ভ্যানিশম্যান বাবু কান্না করতে করতে আবারও বলে উঠল, জানো মা, যখন দক্ষিণ দিকের ওই ঘরে বাবা আর ডাক্তার মিলে তোমার গর্ভ থেকে আমাকে টুকরো টুকরো করে বের করে আনছিল, তখন আমার মধ্যে প্রাণ ছিল। আমি সেদিন চিৎকার করছিলাম, কিন্তু আমার গলার স্বরটা ওরা শুনতে পায়নি। তাই হয়তো ওদের আমার প্রতি কোনো মায়া হয়নি। কিন্তু তুমিও কি আমার কণ্ঠস্বরটা শুনতে পাওনি মা? এই বলে আবারও কান্নাকাটি শুরু করে দিল। এরপর তিনি আর সেখানে থাকতে পারলেন না। এরপর তিনি পড়ে গেলেন মেঝেতে। তার বুকের ভেতর প্রচন্ড যন্ত্রণা হতে শুরু করলো। এরপর তিনি তার বুকে তার দু হাতে চেপে ধরলেন আর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে লাগলো। এরপর তিনি ঘোঙাতে ঘোঙাতে বলতে লাগলো, বৌমা বৌমা বৌমা, এদিকে এসো। এদিকে ভ্যানিশম্যান বাবু তার মাকে মৃত্যু সজ্জায় দেখে চিৎকার করে বলতে লাগলো, মা মা ও মা মা। তার ঘর যেন চিৎকারে ভরে গেছে, সারা ঘর রীতিমতো মা মা চিৎকারে ভরে উঠেছে। আর মনে হচ্ছে এই পৃথিবীর সকল কন্যা সন্তানেরা এই ঘরে এসে চিৎকার করছে, একসাথে চিৎকার করছে। আর সেই সকল সন্তানেরা যাদের কোনো নাম থাকে না, আর তাদের বাইরে গর্ভের আকার পাওয়ার আগে যাদেরকে টেনে টেনে টুকরো টুকরো করে বের করে আনা হয়, এরপর তাদেরকে ফেলে দেওয়া হয় কোনো এক ভাগাড়ে, যাতে ওরা সে মানুষগুলো জীবন থেকে চলে যায় যাদের জন্য এই পৃথিবীতে আসা। আসলে তারা যায় না, তারা এইভাবেই থেকে যায়, তারা এইভাবে ভ্যানিশম্যান হয়ে থেকে যায়, এরকম অদৃশ্য মানুষ হয়ে থেকে যায় পৃথিবীর বুকে। তাদের কখনো মুক্তি হয় না, কখনো না। আর কিছুক্ষণ পর সুফিয়া বেগম নিথর হয়ে গেলেন, পড়ে রইলেন বেঁচেতে, তার টানা তল পেটে চাপা, তার হাতে একটা কাগজ মুষ্টিবদ্ধ করে ধরা আছে। এর পরের দিন সকালের কথা, সকালে উঠে মা দেখতে পেল তার দাদি পড়ে আছে মেঝেতে, নিথর হয়ে আছে শরীরটা। এরপর মায়ের চিৎকার করে বলতে লাগলো, দাদি ও দাদি, দাদি ওঠো না, ওঠো না। এরপর মা চিৎকার করে তার মাকে ডাকলো,
মা, ও মা, দেখো না তাদের তাদের মাটিতে শুয়ে আছে। আমি এত করে ডাকছি, উঠছে না। এরপর রহিম আর রহিমের স্ত্রী যখন এসে পৌঁছালো তখন সবকিছু শেষ। সুফিয়া বেগমের প্রাণহীন শরীরটা পড়ে আছে, বরফ হয়ে আছে। এরপর রহিম তার মায়ের বাম হাত ধরে থাকা সেই কাগজটা তার হাত থেকে তুলে নিয়েছিল। সেটা আসলে ছিল সুফিয়া বেগমের অপরাধটুকু হাতে লেখা একটা চিঠি। এরপর রহিম সেটা পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল, প্রিয় রহিম, আসলে ছোটবেলা থেকে তোর বাবা আর আমরা কেউ তোকে বাবু বলে ডাকিনি, কারণ এই নামটা আমরা আমাদের প্রথম সন্তানের জন্য বরাদ্দ করে রেখেছিলাম। তুই আমাদের প্রথম সন্তান না বাবা। আমি যেদিন প্রথম মা হবার খবর দিলাম তোর বাবাকে, তখন তিনি আনন্দে আত্মহারা বলেছিলেন আমাকে তিনি সোনার উপাধি মরিয়ে দেবেন, কারণ আমি তার বংশের প্রদীপ চালাচ্ছি। কিন্তু যখন গ্রামের সবচেয়ে লাভ করা কবিরাজ মশাই আবার নারী দেখে বললেন আমার গর্ভে কন্যা সন্তান আছে, তখনই তোর বাবার মাথা খারাপ হয়ে যায়। এরপর তিনি আমার সাথে দুর্ব্যবহার করা শুরু করে, যেন এই পৃথিবীতে কন্যার সন্তান জন্ম দেওয়ার থেকে বড় অপরাধটা আর কিছু নেই রে। আমি যেন এই সন্তানটা নষ্ট করে ফেলি, কিন্তু আমি তো তা করতে চাইনি। আমি কিছুতেই রাজি ছিলাম না। তাই তিনি শহর থেকে ডাক্তার এনে অনেক টাকার বিনিময়ে আমাকে অজ্ঞান করে আমার প্রথম সন্তান বাবুকে আমার গর্ভ থেকে কেটে টুকরো টুকরো করে বের করে আনলেন। তখন আমি ভেবেছিলাম হয়তো এখানেই সব শেষ, কিন্তু আসলে আমরা যেটা এত সহজে শেষ ভাবি তা কিন্তু আসলে শেষ হয় না। এরপর ওরা বাবুর শরীরটা কাটলো, টুকরো টুকরো করে কেটে এনে পুঁতে দিয়েছিল আমাদের বাড়ির পেছনে থাকা বড় বকুল ফুলের গাছটা নিয়েছি ওইখানে। কিন্তু আমি এই বাড়িতে ওর কান্নার আওয়াজ সবসময় শুনতে পেতাম, রোজ শুনতে পেতাম, আর নিজের ভেতরেই ঘুমড়ে ঘুমড়ে মরতাম। তারপর একটা সময় তুই এলি, আমার কোল আলো করে তুই জন্ম নিলি। তোর উপর যাতে কোনো আজ না আসে তার জন্য তোর বাবা আমাদের শহরে নিয়ে গেল। তারপর আর ফিরে তাকায়নি গ্রামের দিকে। তোর সঙ্গে যখন এতদিন পরে আসলাম তখন বুঝতে পারছিলাম আমরা চলে গেলেও সে থেকে গেছে, কখনো চলে যায়নি, সে এখানে আছে। কিন্তু তুই যখন এই চিঠিটা পাবি তখন হয়তো আমি বেঁচে থাকবো না। আমার এই শেষ ইচ্ছাটা রাখবি বাবা, আবার লাশটা খবর দিস না। বাড়ির পেছনে যে বকুল গাছটা আছে সেই গাছের নিচে আমার লাশটা মাটি চাপা দিয়ে দিস। ওরা বাবুকে যেখানে পুঁতে দিয়েছিল ওর দেহবিশেষ টুকরো টুকরো অংশগুলো যেখানে ছিল সেখানে আজও পড়ে আছে। আমি সেই মাটির সাথে মিশে যেতে চাই রে। আমি ওর সাথে থাকতে চাই, চিরটা কাল থাকতে চাই ওর মা হয়ে। ওরা চায় না, ওরা কোথাও যায় না, ওরা থেকে যায়, চিরটা কাল এভাবে থেকে যায়, হয়তো সারাটা জীবন এভাবে থেকে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত থেকে যাবে। এটি তোদের মা। বুঝলি নাতি ভাই? এরপর এই চিঠিটা পড়ে রহিম চিৎকার করে রীতিমতো কাঁদতে শুরু করলো। হায় রে, কান্না যেন থামে না। আর রহিমের স্ত্রী ছুটে আসলো, রহিমকে জড়িয়ে ধরলো। তার রহিমের মেয়ে ভায়া দৌড়াতে শুরু করলো। সে যখনই ঘরটার দিকে এগুলো সেই ঘরে ঢুকে ভায়া পড়ে উঠলো, ভ্যানিশম্যান, তুমি কি এখানে আছো? তখন সঙ্গে সঙ্গে উত্তর এলো, হ্যাঁ আমি আছি তো। বুঝলে নাতি ভাই, মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম ভয়ঙ্কর কাজ করার জন্য দ্বিধাবোধ করে না। তার কিছু টাকার জন্য মানুষকে হত্যা করে ফেলছে। বুঝতে পারছো বিষয়টা? কত বড় পাপ করছে তারা। আসলে একটা কথা আছে, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, ছাড়বেও না কোনোদিন। কার্মা ফিরে ফিরে আসে। তো নাতি ভাই, এটাই ছিল আজকের ঘটনা। তাহলে এখন তুমি যাও, পরে আবার এসো, সেদিন তোমাকে আরো ভয়ঙ্কর ঘটনা শোনাবো, কেমন? তো জেফি ভাই, এটাই ছিল আজকের পাতল তান্ত্রিকের ঘটনা, ভ্যানিশম্যান, অদৃশ্য মানব। আর ভৌতিকতার সকল শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনা সবাই কমেন্ট করে জানাবেন।
ইনশাআল্লাহ আবারও আগামী শুক্রবার ফিরে আসবো বাদল তান্ত্রিকের আরো ভয়াবহ এক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম জেফরি ভাই। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, গ্রাম কোমরপুর, পোস্ট অফিস তুলসীঘাট, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জ ফতুল্লা ফলাইল থেকে বলছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। Wow, this is absolutely wow স্টোরি ছিল। আর আই মিন কি বলবো, বলার ভাষাটা আমি আসলে পাচ্ছি না আসলে। হোয়াট এ স্টোরি। ও বলতে ভুলে গেছি, ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই। আসলে আমি নিজে ইমোশনাল হয়ে গেছিলাম, কখন আমি বুঝতেই পারিনি পুরো স্টোরি পড়ার সময়। আমার নিজের চোখ দিয়ে যখন পানি চলে আসছিল তখন আমি জানি না আমাদের স্টুডিও হয়তো বা অনেকে বুঝতে পেরেছেন যে কিছু কিছু সময় হয়তো আমার গলা কেঁপে কেঁপে গিয়েছিল। আনডাউটলি এইরকম স্টোরি সত্যি অদ্ভুত ছিল, অসাধারণ ছিল। জাস্ট আমি সত্যি অনেক বড় একজন ফ্যান আমাদের সানি খান ভাই। সানি খান ভাই আসলে একজন বড় ফ্যান। আমি বিশ্বাস করুন আর না করুন, সত্যি কথা বললাম, অনেক জোস, একটু বেশি জোস ওনার স্টোরি, একটু বেশি ডার্ক হয় এবং বেশি ভয়াবহ হয়। আজকের স্টোরিটা যেমন ভয়াবহ ছিল ঠিক তেমনই মর্মান্তিক ছিল, ঠিক তেমনই শিক্ষণীয় একটা ব্যাপার ছিল। বাপ কেউ ছাড়ে না। আসলে সমাজ ব্যবস্থাটা এরকম, কি করবো আমরা, কিছু তো করার নেই, শুধু আফসোস করা ছাড়া। সো এই ঘটনা থেকে একটা অনেক বড় শিক্ষা লাভ করা যায়। সত্যি এই ব্যাপারগুলো কখনোই করা উচিত না। অ্যাবর্শন বা এই ব্যাপারগুলো যে আমরা অনেক বেশি করে থাকি এখনকার সময়, এটা কখনোই করা উচিত নয়। দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি ছিল। সবার কাছে আমি বিনীত অনুরোধ করবো যে বেশি বেশি শেয়ার করে দেবেন বাদল তান্ত্রিকের ঘটনা, বিকজ বাদল তান্ত্রিকের ঘটনা মানে এটা সবাই মোটামুটি কনফার্ম। আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে হয়ে গেছেন যে তার স্টোরি ইজ জাস্ট আলাদা লেভেলে যাবে, বিকজ তার স্টোরি পড়ে আমি যে শান্তিটা পাই আসলে এটা আসলে বলে বোঝাতে পারবো না। উনি আসলে বেস্ট বলতে হবে। তারপর আমাদের পাহাড় পাগলা, কিছু স্টোরি টেলার আছেন যাদের স্টোরি আমি যেন পড়ার সময় আমি পুরো গল্পে ঢুকে যাই। আমি বুঝতে পারি না যে কি হচ্ছে, আমি প্রতিটা ক্যারেক্টার অনুভব করতে পারি। দিস ইজ অল অ্যাবাউট ইট, অ্যান্ড আই বিলিভ আমাদের সানি খান ভাই, you will be the legendary storyteller very very soon ইনশাআল্লাহ। এবং আপনার যে স্টোরি রাইটিং ভাই, বেশি জোস, বেশি জোস ইনশাআল্লাহ। হোপ সুন ইনশাআল্লাহ দেখতে দেখতে হয়তো বা সামনে আমরা আরো দারুণ সব ঘটনা পাবো। অ্যান্ড আমি যেটা বলতে চাই যে আমাদের সানি খান ভাই কিন্তু আরেকটা স্টোরি আসছে খুব সুন। সেটা আমি বলতে চাই যে আমাদের ঈদ স্পেশাল এপিসোড হিসেবে আসবে সেটা, এবং সেখানে কিন্তু আমরা ভয়াবহ মৃত্যুর ডাকের ঘটনা শুনবো। ওইটা আরো বেশি জোস হবে। আই বিলিভ আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদের সবাইকে ইন্সপায়ার করবো, আপনারা সবাই শুনবেন স্টোরিগুলো। এনিওয়েজ, আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা এই পর্বের বা এই খণ্ডের আরেকটি ছোট গল্প আছে, সেই গল্পটা পড়বো এবং এরপর এই পর্বটা বা এই খণ্ডটা শেষ করবো। সো চলে যাই নেক্সট গল্পে। আশা করছি গল্পটা দারুণ রকম ভালো লাগবে। চলে যাই গল্পে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জফর ভাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি এবং ভৌতি কথার সকল লিসনার্সগণ ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি সুজন আহমেদ জামালপুর দেওয়ানগঞ্জ থেকে বলছি। জফর ভাইয়ের কণ্ঠে ঘটনা না শুনলে আমার রাতের ঘুম হয় না। এত মধুর কণ্ঠ মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন তা বলে বোঝাতে পারবো না। তাই আর ঘটনা না লিখে থাকতে পারলাম না। বেশি কথা না বলে সরাসরি চলে যায় ঘটনায়।
আমাদের বাড়ির পাশে সম্পর্কে আমার চাচাতো ভাই হয়, নাম রাকিব। রিলেশন করে বিয়ে করে, কিছুদিন ভালো কাটছিল। হঠাৎ করে একদিন তাদের বাড়িতে অনেক মারধর এবং চিৎকারের শব্দ শুনতে পাই। আমি কোনো কিছু না ভেবে তাদের বাড়িতে চলে যাই। গিয়ে দেখি রাকিব ভাই ভাবিকে অনেক মারধর করছে। সেখানে গ্রামের মুরব্বীরা সমস্যার সমাধান করে তাদেরকে বিল করে দেয়। তার কিছুদিন পরে দুপুরবেলা হঠাৎ করে কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছিল। গিয়ে দেখি রাকিবের বউ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। গ্রামের অনেক মানুষ চলে আসলো এটা দেখবার জন্য। কিছু সময় পর পুলিশও চলে আসে। রাকিবের বউকে পুলিশ পোস্টমর্টেম করতে দিয়ে যায় জামালপুরে। প্রিয় জসিম ভাই, কথাটি বলতে ভুলে গিয়েছিলাম, রাকিবের শ্বশুর বাড়ি ছিল গাইবান্ধা কবিরা বাজার কোনো একটি গ্রামে। আবারও ঘটনায় ফিরে যাচ্ছি। পরে রাকিবের শ্বশুর বাড়িতে ফোন করে সবকিছু জানানো হয়। ফোন করার পর রাকিবের শ্বশুর বলল, ও আমার মেয়ে না, আমার বিয়ে হলে আমার মুখে চুন কালি দিয়ে পালিয়ে বিয়ে করতো না। ওর লাশ আমার বাড়িতে না আসে জানো। এই কথাটা বলে ফোনটা কেটে দেয়। পরের দিন রাকিবের শ্বশুর বাড়ি থেকে একটা ফোন আসে। ফোনটি করেছিল রাকিবের শ্বশুর, মামা শ্বশুর। ফোন করে বলল, যা আমার তো হয়ে গেছে, আমাদের মেয়েকে তো আর ফিরে পাবো না। আপনারা আমাদের মেয়েকে আমাদের বাড়িতে অ্যাম্বুলেন্স করে লাশটি পাঠিয়ে দেন। পরে কি হয়েছে, কিসের জন্য মারা গেছে, এটা নিয়ে আমরা পরে বিচারে বসবো, বুঝতে পারছেন। পরের দিন দুপুরের পর জামালপুর মর্গ থেকে ফোন আসে লাশ নিয়ে যাওয়ার জন্য। অনেক জায়গায় অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করা হয়, কিন্তু কোথাও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। 636তম এপিসোডে বলেছিলাম আমার এক ভাই বামন আছে, অ্যাম্বুলেন্স জানায়। তাকে ফোন করে আনা হলো। 2 দিন পর মামুন ভাইয়ের সাথে আমার দেখা হলো, আর আমাকে বলল, সুজন, রাকিবের বউয়ের লাশটা নিয়ে যাওয়ার সময় নিশ্চিত মৃত্যু হাত থেকে বেঁচে ফিরেছি রে। তখন আমি বললাম, কেন, কি হয়েছিল? তখন মামুন ভাই বলতে শুরু করলো। সরাসরি মামুন ভাইয়ের ভাষায় বলছেন, মামুন ভাই আমাকে ফোন করার পর আমি সরাসরি জামালপুর মর্গে চলে যাই। মর্গে টাকাটা দিয়ে দেরি হওয়ার কারণে আমরা দোকানে গিয়ে চা সিগারেট খাচ্ছিলাম। অনেক সময় পর লাশটা গাড়িতে তুলি। লাশটা গাড়িতে তোলার সময় অনেক হালকা লাগে, মনে হচ্ছিল 20 থেকে 25 কেজি ওজন হবে। তখন আমার হেল্পার বলল, মামুন ভাই, লাশটা দেখে তো অনেক লম্বা হয়ে দিয়ে, কিন্তু এত হালকা লাগতেছে কে রে? তখন আমি বললাম, আর বেশি কথা না বলে লাশটা গাড়িতে তোল আর শক্ত করে বেঁধে দে, যাতে লাশটা নড়াচড়া করতে না পারে। তখন আমার হেল্পার বলে উঠলো, আমি পারবো না, আমার কেন জানি ভয় লাগতেছে। এই কথা শুনে আমি লাশটা নিজেই বাঁধতে যাব। দেখতে পেলাম লাশের শরীরে কোনো হাড্ডি নেই, মনে হচ্ছে হাড্ডি ছাড়া একটা মানুষ, শুধু মাংস আছে তার শরীরে। পরে আমি মর্গের ভেতরে গিয়ে ডোমকে জিজ্ঞেস করলাম, জীবনে অনেক তো লাশ দেখেছি, কিন্তু এরকম লাশ তো কোনোদিন দেখিনি, ঘটনাটা কি? হ্যাঁ, তখন ডোম বললো, এই মেয়েটি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এই লাশটা পোস্টমর্টম 2 দিন আগে করেছি, টাকার জন্য তো নিয়ে যেতে পারি নাই, আর তাই শরীরে মাংস পয়সা গেছে, হাড্ডিগুলো ছেড়ে দিছে। এই কথা শুনে রীতিমতো বর্গ থেকে রাত 9টার দিকে রওনা দিলাম। যখন এলেঙ্গা পার হয়ে যমুনা সেতু উঠবো তখন রাত 12টা মতো বাজে। হঠাৎ করে গাড়িতে মনে হচ্ছিল কিছু একটা পড়েছে। কিছু আর না ভেবে গাড়ি টানতে থাকি। সিরাজগঞ্জ পার হওয়ার পর হঠাৎ করে গাড়ি অনেকখানি উঁচু হলো। মনে হচ্ছে গাড়িতে কিছু একটা চাকার নিচে পড়েছে। আমার হেল্পারকে বললাম, চল তো দেখি চাকার নিচে কি পড়েছে। দুজনে নেমে লাইট মেরে দেখি কোনো কিচ্ছু নেই। আবারও গাড়ি উঠে রীতিমতো গাড়ি চালাতে লাগলাম, কিন্তু গাড়ি আর যাচ্ছে না। মনে হচ্ছে রীতিমতো কেউ যেন বেঁধে রেখেছে, আর গাড়িটা অনেক ভারী হয়ে গেছে। ফুল পিক আপ দেওয়ার পরেও রীতিমতো গাড়ি চলছে না। হঠাৎ করে দেখি কুকুর বিড়াল এদিক সেদিকে ছোটাছুটি করছে। তখন আমার হেল্পার বলল, মামুন, এত বিড়াল কুকুর কোথা থেকে আসলো? হ্যাঁ, একটু দূরে দেখি একজন রাস্তার মাঝখানে বসে আছে। আমি কিছু বুঝতে পারছি না এটা মানুষ না অন্য কিছু। মনে মনে আল্লাহর নাম নিয়ে উপরে দিয়ে তুলে দিলাম। আমার গাড়ির সাথে ধাক্কা লাগবে এমন সময় বাতাসের সাথে মিশে গেল। এইটা দেখে মনে মনে সূরা কালাম পড়তে থাকে। এইভাবে অনেকটা দূর যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা হাত দিয়ে গাড়ি থামানোর চেষ্টা করছে। মনে হচ্ছে এটা সত্যিকারের মানুষ, এইটা ভেবে তাই গাড়িটা থামিয়ে দিলাম। এটা ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। পরে আমার হেল্পার জিজ্ঞেস করলো, চাচি কি হয়েছে, গাড়ি থামাতে বলেন কেন, আর এত রাতে কি করেন এখানে? তখন ওই বৃদ্ধ মহিলা বলল, বাবা, আমি ঢাকা থেকে আসছি। আমি মনে করছিলাম আমার বাড়ির কাছে এসেছি, এইটা ভেবে গাড়ি থেকে নামা যাই। এখন দেখি আমার বাড়ি আর অল্প কিছু দূরে, আমাকে দয়া করে নিয়ে যাও বাবা। তখন আমি বললাম, চাচি, আমাদের তো সামনে 2টো সিট আছে, এখানে বসতে পারবেন? হ্যাঁ, এখানে তো আর বসতে পারবেন না। তখন বৃদ্ধ মহিলা বললো, কি যে বলো বাবা, তোমরা তো ছেলে মানুষ, ওই জায়গা তো হবে না।
আমাকে গাড়ির পিছনে বসতে দিলে খুশি হব। তখন আমার হেল্পার বলল, সাসি পেছনে কিন্তু লাশ আছে, আপনি বসতে পারবেন? আমার কিন্তু ভয় পাবেন। তখন বৃদ্ধ বলল, না বাবা, আমি ভয় পাবো না, আর অল্প রাস্তা, দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আমি নেমে যাবো। তার পেছনে ঢালা খুলে রীতিমতো বসতে দিলাম। ডালা আটকানোর সময় বৃদ্ধ মহিলা একটা মৃত হাসি দিল। আমি ততক্ষণে কিছু না ভেবে শুরু করলাম গন্তব্যে উদ্দেশ্যে আবার রওনা হলাম। হঠাৎ করে গাড়ির ভিতরে পচা দূর গন্তব্যের হসড় হলো। গাড়িতে স্প্রে ছিল, সেটা বেড়ে দিই। একটু পরে গাড়ির দিকে তাকিয়ে দেখি অনেক হিট হয়েছে। সামনে বাজার ছিল, কোনো দোকান পাট কিছুই খোলা ছিল না। রাস্তার পাশে লাইট জ্বলেছে, সেখানে গাড়িটা থামিয়ে আর ওই বৃদ্ধ চাচিকে বললাম, আপনি কোথায় কোথায় নেমে যাবেন বলুন তো? তখন ওই বৃদ্ধ মহিলা বলল, এই তো আর 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 কিছু কিলো আছে বাবা, তারপর নেমে যাব। সিগারেট খেয়ে কিছু সময় পরে গাড়িটা স্টার্ট দিলাম, কিন্তু লক্ষ্য করলাম গাড়ি স্টার্ট নিচ্ছে না। অনেক চেষ্টা করার পর গাড়ি স্টার্ট নিল। একটু যাওয়ার পর পিক আপ দিয়ে, কিন্তু গাড়ি আর এগুচ্ছে না। আর এদিকে বাচ্চার কান্না, অন্যদিকে বাচ্চার হাসি, এইগুলোর আওয়াজ শুনে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হলো। এত পচা দুর্গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে রীতিমতো বমি হয়ে আসবে আমার। আর আমি অনেক ক্লান্ত হয়ে যায়। তখন আমার হেল্পারকে বললাম, তুই একটু গাড়ি চালা, আমি রেস্ট নিই। আমার হেল্পার গাড়ি চালানো। একটু পর ওই বৃদ্ধ মহিলাকে বললাম, আপনি কোথায় নেমে যাবেন? কিছু তো বলছেন না। কোনো কথা সারা শব্দ দিচ্ছে না। পরে সিটের সাথে গ্লাসটা রীতিমতো তুলে দেখি অনেকগুলো ছায়ার মতো লাশের পাশে রীতিমতো বসে আছে, আর লাশটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর চোখগুলো একদম ধবধবে সাদা। আমার হেল্পার ভয় পাবে, তাই আমি তাকে বললাম, সামনে যাই হয়ে যাক না কেন, গাড়ি থামাবে না কেমন? সামনে একটু পর পর রীতিমতো গাড়ির সাথে কুকুর বিড়াল ধাক্কা লাগছে। তো যাই হোক, বিকট বিকট আওয়াজও আসতে শুরু করলো। হঠাৎ করে আমার হেল্পার দেখতে পেল গাড়ির ভেতরে অনেকগুলো কালো কালো ছায়া, আর চোখগুলো সাদা সাদা, মাংস রীতিমতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এইটা দেখে আমার হেল্পার বলল, মামুন ভাই, মামুন ভাই, আমাকে নিজের জীবন বাঁচায়। এই কথা বলে গাড়িটা একটা সাইডে থামিয়ে দিল, আর গাড়ি থেকে নেমে এক ভো দৌড়। আমি ওর সাথে রীতিমতো দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় থেমে যায়। আশেপাশে কোনো বাড়িঘর নেই। সামনের দিকে দাঁড়িয়ে দেখি সেই বৃদ্ধ মহিলা আমাদের দিকে আসছে আর বলছে, কি রে তোরা আমাকে গাড়ি ধাক্কা মারলি কেন? এই কথা শুনে আমরা আবারও দৌড়ানো শুরু করলাম, আর জোরে জোরে চিৎকার করতে থাকি। আশেপাশে কিছু মানুষ তখন সেই মতো দৌড়ে বেরিয়ে আসলো। একজন মানুষ বলল, আপনারা এখানে চিৎকার করতেছেন কেন? আপনাদের বাড়ি কোথায়? পরে আমরা সমস্ত ঘটনা খুলে বলি। পাশে মসজিদ থেকে একজন ইমাম সাহেবকে ডেকে আনা হলো। পরে এবং তাদের সাথে গাড়ি থেকে রওনা হলাম। গিয়ে দেখি আমাদের গাড়ির যেখানে রাখা ছিল সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করলাম। ফজরের আজানের পর দেখতে পারি আমাদের গাড়ি এক পুকুর পাড়ে বসে রয়েছে, আর লাশটা বিভৎস অবস্থা হয়ে আছে। যা বলবো বোঝাতে পারবো না, এতটা বিভৎস দেখতে ছিল। ওখানকার মানুষ রীতিমতো ভয় পেয়ে চলে যায়। আর ফজরের নামাজ শেষে রীতিমতো মসজিদের ইমামকে ডেকে আনো, তাদের সাথে সমস্ত গাড়ি রওনা হলো। গিয়ে দেখি গাড়ি সেখানে ছিল, সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করলাম। ফজরের আজান পর দেখতে পেলাম আমাদের গাড়ি এক পুকুর পাশে রয়েছে, আর লাশটার খুব খারাপ অবস্থা, যা বলে বোঝাতে পারবো না। লাশটা বিবর্ষ দেখতে, রীতিমতো ভয় পেয়ে গেল সবাই। নামাজ শেষ করে ইমাম সাহেব গাড়িতে ঝাড়ফুঁক করে দিল, আর আমাদেরকেও ঝাড়ফুঁক করে দিল। আমরা সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাই, আর খুব তাড়াতাড়ি লাশটা নামিয়ে দিয়ে চলে আসি। রাকিবের বউকে বারতর করার কারণ হচ্ছে রাকিবের বউ পরকীয়া জারিত ছিল। এর বেশি কিছু বলতে চাইলাম না। প্রিয় লিসনার্সগণ, এই ছিল আমার ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। আর একটা কথা না বললেই নয়, যে ভাই অনেক কষ্ট করে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ঘটনা উপস্থাপন করেন। যে ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। ঘটনাটি কততম এপিসোডে শেয়ার করবেন জানাবেন, এবং কততম এপিসোডে শেয়ার করবেন অবশ্যই আপনার মতো করে জানাবেন সেখানে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভৌতিকতা পাশে থাকবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, and thank you very 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 much for your beautiful story. and I believe শুধু আমার কাছে নয়, সবার কাছে স্টোরিটা অসম্ভব রকম ভালো লেগেছে। আর ভালো না লাগার বেসিক্যালি কোনো কারণ নেই, বিকজ আমি দেখেছি স্টোরিটা অনেক সুন্দর করে গুছিয়ে লেগেছেন আমাদের প্রিয় ভাই। আর আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই, সেটা হচ্ছে পুরো ঘটনার ভিতরে প্রত্যেকটা জায়গায় যেন একটা
আলাদা একটা ব্যাপার স্যাপার ছিল, একটা সাসপেন্স ছিল। খুব ভালো ছিল ভাই, অনেক ভালো ছিল স্টোরি। অ্যান্ড আই বিলিভ যে এরকম ঘটনা আপনার কাছ থেকে আরও পাবো, আরও দারুণ দারুণ সব ঘটনা আপনি লিখে পাঠাবেন, তাহলে হয়তো বা আমরা সবাই আপনার ঘটনাগুলো শুনতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এরকম অ্যাম্বুলেন্সের আরও কিছু যদি ঘটনা থাকে ডেফিনেটলি আমাকে লিখে পাঠাবেন, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় আছি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি আমাদের আজকের এই পর্ব বা এই খণ্ডের সর্বশেষ ঘটনায়। চলে যায় ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন জেফরি ভাই? আশা করি আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন এবং ভৌতিকতার সকল লিসনার্সগণ এবং ভাই এবং বোনেরা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো জেফরি ভাই, এখন আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম শাওন আহমেদ, ঠিকানা চুয়াডাঙ্গা, থানা দর্শনা। আমি মালয়েশিয়াতে থাকি। তো বেশি কথা না বলে ঘটনায় যাওয়া যাক। 30/1/2025 এই তারিখে সকালে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠি। স্বপ্নটা এমন ছিল, একটা আয়না নিয়ে, আয়নার ভেতরে ভয়ঙ্কর আত্মা আমাকে ভয় দেখাচ্ছিল। একটা সময় প্রচুর ভয় পেয়ে আমি ঘুম থেকে জেগে উঠি, দেখি আমার শরীরটা ঘামে ভিজে গেছে। আমার মাথার কাছে একটা মোবাইল থাকে। ভয় ভয় আমি মোবাইলটা হাতে নিয়ে পাওয়ার বাটনটা চাপ দিয়ে দেখি 4:11 বাজে, আর আমরা দুজনে এক রুমে থাকি। তখন এমন ভয় পেয়েছি যে আমার রুম মেটকে রীতিমতো আমি ডাকবো, ওই সাহসটাও পাচ্ছিলাম না। আর তখনই আমার চোখ দরজার দিকে চলে যায়। অবাক করা ব্যাপার, ঠিক তখনই দরজাতে নক করলো। দরজার হাতলটা একবার নাড়া দিল, শুধু একবারই। তখনই আমার ফোনে আয়তাল কুরসি ফুল সাউন্ড দিয়ে শুনতে লাগলাম, কারণ আমি জানি আমাদের এখানে এত রাতে কেউ রুমে যায় না, তাই ভয়টা একটু বেশি পাচ্ছিলাম। আমার তার আগে ভয়ঙ্কর একটা স্বপ্নে আমার ঘুমটা ভেঙে গেছে। আমার সাথে এগুলো কি হচ্ছে বুঝতে পারছিলাম না জেফরি ভাই। তার ঠিক 10 মিনিট পর সবকিছুই নীরব হয়ে যায়। তখনই আমার আবারও প্রস্তাবের চাপ দেয়। ওই যে আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। আমার সাথে এমনটা হলো। তো খুব সাহস নিয়ে বাইরে বের হলাম, যা হওয়ার হবে দেখা যাবে। এই কথা মনে মনে বলে রীতিমতো বের হলাম। বাইরে বের হতে মনে হলো যে আমার টয়লেট আয়না আছে, এমন ভাবে আছে টয়লেটে রীতিমতো ঢুকতে গেলে আয়নার দিকে চোখ যাবেই। রুম থেকে বের হয়ে গেছি, তাই সাহস করে নিচের দিকে তাকিয়ে টয়লেটে ঢুকে নিজের কাজটা শেষ করে বের হবার আগে সাহস করে আয়নাটার দিকে তাকাই। কিছুই নেই, শুধু শুধু ভয় পাচ্ছিলাম। তারপর রুমে এসে শুয়ে পড়ি। মোবাইলে ওয়াচ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। আমাদের সাথেই কাজ করে একটা ছেলে, যার নাম সাকিব। ওর 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে কাজা হলে ও চেষ্টা করে। তো যাই হোক, ঘটনায় ফিরে যাই। সকালে ঘুম থেকে উঠার সাথে সাথে সাকিবের সাথে কথা বলি। সাকিব সবকিছু শুনে আমাকে বলল, তোমার কপালটা ভালো, তুমি 10 মিনিট পর বের হয়েছো। সাথে সাথে বের হলে আজকে একটু খারাপ কিছু হতে পারতো। আর টয়লেটে ওই যে আয়নাটার দিকে তাকাও না, ওটা ঠিক নয়, বুঝতে পেরেছো? খারাপ কিছু দেখতে কি হতো বলো তো? আর আমাদের ফ্ল্যাটে কিছু একটা আছে, যেটা আমিও দেখেছি। আমি তখন বললাম, তাই নাকি? সাকিব তখন বলল, সাকিব বলল, আচ্ছা তাহলে শোনো, আমি সাকিবের মতো করে বলছি। একদিন ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম রাত 3টার দিকে। হঠাৎ পাশে বিল্ডিং এর ভেতরে সাদা একটা কিছুটা যেন আমার চোখে চলে গেল। বলে রাখা ভালো, আমাদের বিল্ডিং এর পাশে রীতিমতো বিল্ডিং একেবারে খালি থাকেও না, আর কর্নারে একটা রুম শুধু গ্লাস দিয়ে ঘেরা থাকে। বলছেন আমার ভাই সাকিব। প্রথমে ভাবছিলাম লাইটের আলো, ভালো করে দেখার পর দেখি ওটা তো আলো না, ওটা একটা অবয়ব, সাদা বোরকার মতো কিছু একটা পড়ে আছে, আর চোখ দুটো একদম লাল। আর এইটা দেখার পর আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি, সাথে সাথে ওখান থেকে দৌড়ে রীতিমতো রুমে চলে আসলাম এবং দরজায় ভালোভাবে লাগিয়ে কুটি মেরে শুয়ে পড়ি। তারপর থেকে আমি আর রাত 10টার দিকে ব্যালকনিতে যাই না। আর শাওন ভাই, আর একটা ঘটনা শুনবেন। এই 28 তারিখে করেছে আমার বাড়িতে, আমার আম্মুর সাথে করেছিল। তখন আমি বললাম, কি করেছে? সাকিব বলল, শুনেন তাহলে। সাকিবের মতো করে বলছি। সাকিব বলল, 28 তারিখে আম্মু আমাকে একটা ফোন দিয়ে বলেছে ঘটনাটা। আমার বাড়ি থেকে 10 মিনিট হেঁটে গেলে আমার ফুপির বাড়ি। 5 মিনিট হাঁটার পর ডান দিকে একটা আম বাগান আছে, আর আম বাগানগুলো অনেক মোটা মোটা আম, অনেক পুরনো। তো আমার আম্মু নাকি সেদিন রাত 8টার দিকে আমার ফুপি যাওয়ার জন্য বের হয়েছিল, কি জানো নিয়ে আসতে যাবে। তো ওই আম বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় আম গাছের আড়াল থেকে কে যেন লাল সদাতে বাঁধা পোটলা আম্মুর দিকে রীতিমতো ছুঁড়ে মারে। আম্মু আবার একটু সাহস ছিল। আম্মু বলল, কে রে, আমার সাথে শয়তানি কে করতেছে?
আম গাছের আড়াল থেকে কেউ একজন বলে উঠলো, ওইটা আমাদের খুব পছন্দের খাবার, দেখ তোর পছন্দ হয় নাকি। আম্মু রীতিমতো আম গাছের দিকে তাকাতেই দেখে একটা কালো কিছু আম গাছের আড়ালে চলে গেছে। আম্মু ওই আম গাছের পেছনে যেতেই দেখলো কালো বিড়ালটা দৌড়ে চলে গেল। আম্মু সুরা কারাম পরে পোটাটা ওখান থেকে রেখে চলে যায় ফুপির বাড়িতে। ওখানে আম্মু 2 ঘন্টার মতো ছিল। ফুপি কি যেন দিয়েছিল আম্মুকে বস্তার ভেতরে। বস্তা নিয়ে আম্মু ফুপির বাসা থেকে 10টার দিকে বের হয়ে আমাদের বাসার উদ্দেশ্যে চলে আসে। তো সেই আম বাগানে আসার পর দেখে সে পুঁটিটা ওখানে পড়েছিল। 2 ঘন্টা পার হলো, তারও চোখে পড়লো না ওই পুঁতিটা। তো আম্মু ওই পুঁটলিটা বস্তার ভেতরে ভরে নিয়ে বাসায় চলে আসে আর দরজার সামনে রেখে রুমে চলে যায়। আর ওই পুঁটলিটার কথা তো মনেই ছিল না। সকালে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখে দরজার নিচের রক্ত দেখা যাচ্ছে। আম্মু ভাবছিল যে আমাদের কিছু একটা জবাই করা হয়নি, তাহলে এত রক্ত এলো কিভাবে। সাথে কাল রাতের কথা মনে পড়ে যায় আর তাড়াতাড়ি দরজা খুলে বস্তার দিকে তাকাতেই দেখলো পুরো বস্তা রীতিমতো রক্তে লাল হয়ে গেছে। বস্তাটা খুলে দেখে বস্তার ভেতরে শুকুরের কাটা মাথা, নাড়ি ভুড়ি বস্তা ভর্তি করা একেবারে। আম্মু পাশের বাসার সবাইকে ডেকে আনে আর এগুলো দেখালো। তখন আমি বললাম, তাহলে আম্মু ফুপি যা দিয়েছে ওইগুলো কোথায়? তখন আম্মু বলল, জানি না। এর আসল কারণটা পরে জানতে পারে আম্মু। পরে আম্মু বলল, তার আগের দিন আমাদের বাড়ির পাশে পুকুরে একজন মুরব্বী মাছ মারছিল। অনেক সময় যাওয়ার পর নাকি একটা মাছ মারতে পারেনি। তখন আমি যাওয়ার সাথে সাথে একটা অদ্ভুত মাছ পাই। সে মুরব্বী, দেখলাম মাছে একটা শিং আছে। মাছটা দেখে তখন আমি বললাম, কাকা মাছটারে ছেড়ে দেন আর দুপুরে আমার বাসায় খেয়ে যাবেন। কাকা বলল, আচ্ছা ঠিক আছে, আর দুপুরে খেয়ে যাব, সমস্যা নেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আর ওই মাছটাই ছিল সে আম গাছের জিন। সে জিন আমাকে উপহার দিতে চেয়েছিল, কিন্তু আমাদের পছন্দের না, তাদের পছন্দের। তো জেসু ভাই, এই ছিল ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন, একদম রিয়েল স্টোরি। ভালো থাকবেন জেসু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। এবং স্টোরিটা বেশ ভালো ছিল, কিন্তু কিছু জায়গায় কিছুটা কনফিউজ ছিলাম আমি। আসলে কখনো কখনো আসলে বুঝতে পারছিলাম না কিছু জায়গায়, যেমন এই যে রক্তের স্রোত বয়ে গেল নিচের, এই ব্যাপারগুলো যদি আর একটু ডিটেইল বা ক্লিয়ার থাকতো না, তাহলে অনেক বেশি ভালো 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 লাগতো আর কি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আপনার যদি এরকম স্টোরি আরও থেকে থাকে, আমি বলবো যে আপনি কাল বিলম্ব না করে দ্রুত লিখে ফেলুন ঘটনাটি, এবং আপনার ঘটনা ডেফিনেটলি শেয়ার হয়ে যাবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। খুব সুন্দর ছিল স্টোরি, ভালো ছিল। ওভারঅল বলবো যে এভরিথিং ওয়াজ গুড, অনেক ভালো ছিল। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি এখন এখান থেকে চলে যাব। কথা হবে নেক্সট এপিসোডে, এবং ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।